প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। এটির 3 নম্বর ক্লাসে। প্রথম দুইটা ক্লাসে তোমরা দেখেছো যে আমরা তিনটা শিক্ষণফল থেকে তার কিছু থিওরিটিক্যাল বিষয় এবং তার সাথে কিছু গাণিতিক সমস্যা আমরা প্রথম দুইটা ক্লাসে সমাধান করেছি। এরপরে পরবর্তী শিক্ষণফলগুলো আমরা দেখব। এইখানে আমরা শিখব যে বিভিন্ন দ্রবণের যে বিভিন্ন ঘনমাত্রা, বিভিন্ন প্রকার ঘনমাত্রা আছে, সেই ঘনমাত্রা গুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং তার সূত্রগুলো শিখবো, মোলার দ্রবণ প্রস্তুতি শিখবো, দ্রবণ লঘুকরণ শিখবো, তার সাথে বিভিন্ন ঘনমাত্রার যে এককগুলোর একটা থেকে আরেকটা রূপান্তর শিখবো। সময় পেলে লাস্টের দিকে আমরা টাইটেশন, না হলে পরের ক্লাসে আমরা টাইটেশনে চলে যাব। তো এই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। আশা করি আগের দুইটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছো এবং একই সাথে এই ক্লাসটাও মনোযোগ দিয়ে দেখবে। এবং বারবার আমি বলছি, যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি কমেন্ট করবা বা আমাকে ইনবক্সে জানাবা। তো চলো আমরা পরবর্তী শিক্ষণফলগুলো দেখি এবং সেখান থেকে জানার চেষ্টা করি। এবং আমি তার আগে আবারও বলছি যে ধরে নিচ্ছি যে সবাই সুস্থ আছো আজকে পর্যন্ত, এবং আমি চাই যে আজকের ক্লাসটা যেমন সুস্থভাবে দেখো, পরবর্তী ক্লাসগুলো তুমি সুস্থভাবে এবং সুন্দরভাবে দেখবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। চলো আমরা চলে যাই আজকের টপিকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে পরের শিক্ষণফলগুলো, আগের দুইটা ক্লাসে আমরা যে শিক্ষণফল দেখেছিলাম, তারপরে হচ্ছে যে ঘনমাত্রার বিভিন্ন একক সম্পর্কে আমরা জানতে পারবো 4 নম্বরে। এরপরে নির্দিষ্ট মোলার ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে পারবো। এরপর দ্রবণের মোলারিটিকে শতকরা পিপিএম এ প্রকাশ করতে পারবো। এই বিষয়গুলোর কিছু অংশ প্রথম ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ে কিছু ছিল, কিছু কিছু বইয়ে আছে, কিছু কিছু বইয়ে নাই। তো ওইখানে অনেকে পড়েছো, আবার এইখানে এইগুলো রিপিট আছে। যাই হোক, আবার ভালো করে দেখো। আমাদের যে কোনো এক জায়গা থেকে টপিকগুলো ভালো করে পড়লেই হবে যে দুইটা জায়গায় কমন পড়বে। এবং নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করে আমরা অন্য ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ক্লাসের শিক্ষণফল। আমি চেষ্টা করব এই 4টা শিক্ষণফল সম্পর্কে আজকের ক্লাসে শেষ করার জন্য। তারপরেও আমরা চেষ্টা করি যে ক্লাসগুলো ছোট ছোট করার জন্য, যে তোমরা যেন ধৈর্য থাকে তোমাদের। কারণ বাস্তবে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কথা বা মাঝখানে হয়তো একটু অন্য টপিকে কথা বলা যায়, গল্প করা যায়, কিন্তু অনলাইনে আসলে যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, যে মোবাইল ডাটা ব্যবহার করে অনেকে দেখছো, তো সেই ক্ষেত্রে ওই ধরনের বিষয়গুলো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, একদম পয়েন্ট টু পয়েন্ট ক্লাস নেওয়ার চেষ্টা করি। এই জন্য আধা ঘন্টা অনেক সময়। তো দেখো, ঘনমাত্রার বিভিন্ন একক, প্রথমে মোলারিটি এবং মোলালিটি, এই দুইটাকে দেখো আমরা একসাথে দেখার চেষ্টা করব, কিছুটা অন্তমিল আছে। এবং তারপরে নরমালিটি, নরমালিটির বিষয়টা আসলে ওইভাবে আমাদের সিলেবাসে নাই বা বইগুলোতে ওইরকম আলোচনা নাই। তো এগুলো থেকে বোর্ডে খুব বেশি প্রশ্নও হয় না নরমালিটি রিলেটেড। তো তারপরেও আমরা অল্প কিছু জানার চেষ্টা করব, বিস্তারিত আমরা অতটা জানবো না, আমাদের দরকার নেই। এরপরে শতকরা পরিমাণ, শতকরা পরিমাণের আবার 3টা ধরন আছে, ডব্লিউ/ভি, ডব্লিউ/ডব্লিউ, ভি/ভি। শতকরা পরিমাণটা আমরা এটা বিস্তারিত জানার চেষ্টা করব। তারপরে পিপিএম, পিপিবি এবং পিপিটি। পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন। মিলিয়ন হচ্ছে 10⁶, এটা হচ্ছে 10⁶, মিলিয়ন, বিলিয়ন হচ্ছে 10⁹। আর পিপিটিটা কোথাও কোথাও আমি দেখেছি পার্টস পার 1000 আছে, কোথাও কোথাও পার্টস পার ট্রিলিয়ন। বইভেদের, এই জন্য পিপিটি থেকে খুব বেশি কোনো প্রশ্ন আসে না। তো আমরা ট্রিলিয়ন যদি ধরি 10⁻12। তো পিপিএম, পিপিবি, এই দুইটা থেকে সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। তো এই দুইটাই আমরা বেশি জানার চেষ্টা করব। এই হচ্ছে তোমার ঘনমাত্রার এই 1 2 3 4 7টা একক সম্পর্কে আমরা যতটুকু পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোলারিটি, পিপিএম এবং শতকরা পরিমাণ। এই 3টা গুরুত্বপূর্ণ। আবারও বলছি, মোলারিটি, পিপিএম এবং শতকরা পরিমাণ, এই 3টা সম্পর্কে বিস্তারিত আমাদের অবশ্যই জানতে হবে। এবং একটা থেকে আরেকটার যে কনভার্সন গুলো, সেটা খুব ভালোভাবে শিখতে হবে। এটা আমাদের খুবই কাজে লাগবে, এইখানেও কাজে লাগতে পারে, অথবা অন্যান্য চ্যাপ্টারে অনেক সময় রিলেট করে দেয়, সেইগুলো কাজে লাগতে পারে। তো প্রথমে আমরা মোলারিটি সম্পর্কে জানবো। এটা 9-10-এ তোমরা পড়েছো যে নির্দিষ্ট তাপমাত্রায়, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা নির্দিষ্ট থাকলে প্রতি লিটার, দ্যাট মিনস 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত হয়, কথাটা মনে রাখো, যত মোল দ্রবীভূত হয় তাকে ওই পদার্থের মোলারিটি বলা হয়। একে বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, তাকে ওই পদার্থের মোলারিটি বলা হয়। তার মানে 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল। এখন মোল সংখ্যা সম্পর্কে তো আমরা আগেই জানছি, তাই না? তো আশা করি এইখানে সেটা সম্পর্কে কিছু বলা লাগবে না। তার মানে যত মোল, মোলারিটি তত। এইটা মোলারিটি সম্পর্কে আমরা জানবো, বিভিন্ন প্রকার মোলার দ্রবণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে আরেকটা জানি, এটার সাথে একই ধরনের সংজ্ঞা মোলালিটি। আমি দুইটার একটু অন্তমিলটা বলে নিই। সেটা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে, 1000 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের
যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই পদার্থের মোলালিটি বলা হয়। তাহলে 1000 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের যত মোল, মানে তাহলে মিলটা দেখো, এখানে হচ্ছে 1 লিটার দ্রবণে হচ্ছে লিটির সংজ্ঞা, আর লিটির সংজ্ঞায় তোমার চলে যাচ্ছে 1000 গ্রাম দ্রাবকে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই পদার্থের মোলালিটি বলা হয়। একে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। তারপরে এখানে দ্রাবক, ওইখানে দ্রবণ। আর দ্রবণ হলে আমরা জানি যে সেটা আয়তন হিসেবে ধরা হয়, আর দ্রাবক হলে এইখানে ভর হিসেবে ধরা হয়েছে। তো এইখানে মোলারিটি ভার্সেস যে মোলালিটি, এই যে বিষয়টা মোলালিটি এবং মোলারিটি, এই দুইটা জিনিস সম্পর্কে যদি আমরা একটু তুলনা করি যে এটা কোনটা আসলে কি, মোলারিটি কোনটা ভালো বা কোনটা সুবিধাজনক, মোলারিটি এটার সাথে মোলারিটি ভার্সেস মোলালিটি। দেখো এই দুইটার মাঝে প্রথম হচ্ছে যে যেটা হয় যে তাপমাত্রার প্রভাব যদি আমরা হিসাব করি যে তাপমাত্রার প্রভাব কোনটার উপরে বেশি বা কার উপরে তাপমাত্রার প্রভাব আছে বা কার উপরে তাপমাত্রা নাই। যদি তাপমাত্রার প্রভাব বলো তাইলে মোলালিটি ইজ বেটার দ্যান মোলারিটি। তার মানে মোলালিটির উপরে তাপমাত্রার কোনো প্রভাব নাই, মোলালিটির উপরে তাপমাত্রার কোনো প্রভাব নাই। এটা প্রশ্ন আসে 2 মার্কসের জন্য অনুধাবন। আবার মোলারিটির উপরে তাপমাত্রার প্রভাব আছে, কেন ব্যাখ্যা করো, এটাও প্রশ্নে আসে। তো মোলালিটিতে কেন নাই আমরা সংজ্ঞাতে দেখছি। দেখো মোলালিটির সংজ্ঞা যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল, এই মোল মানেও কিন্তু এটা গ্রাম আণবিক ভর, তার মানে এটাও একটা ভর, মোলটাও ভর এবং দ্রাবকটাও ভর। আর আমরা জানি এটা হচ্ছে ভর বাই ভর, তো ডাব্লিউ বাই ডাব্লিউ। তো আমরা জানি যে তাপমাত্রার পরিবর্তনে কোনো পদার্থের ভরের কোনো পরিবর্তন হয় না, আয়তনের পরিবর্তন হইতে পারে কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু মোলারিটির সংজ্ঞাতে ছিল তোমার 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত হয়, তার মানে এইটা ভর, মোলটা ভর হলেও তোমার এই দ্রবণের এটা আয়তনটা হচ্ছে লিটার, তার মানে ডাব্লিউ বাই ভি টাইপ এটা হচ্ছে। তার মানে আয়তনের পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তন হলে, এই জন্যে তাপমাত্রার পরিবর্তনে তোমার মোলারিটির পরিবর্তন হয়, মোলালিটির পরিবর্তনটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তাপমাত্রার দিকটা যদি আমরা বিবেচনা করি মোলালিটি ভালো, কিন্তু তারপরেও এরকম প্রশ্ন আসে যে ল্যাবরেটরিতে আমরা যখন ব্যবহার করি অথবা আমরা বিভিন্ন ম্যাথস করব তখন আমরা দেখব যে এই মোলারিটি এইটারই ব্যবহার সবচেয়ে বেশি এবং এটাই ব্যবহার করা হচ্ছে। মোলালিটিটা এটা আসলে ব্যবহার করাই হয় না, দরকার পড়ে না আমাদের। তো মোলারিটিটা কেন ল্যাবরেটরিতে আমরা ব্যবহার করি, কারণটা কি, বা অধিক সুবিধাজনক তুলনামূলক অঙ্কগুলো করার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে মোলারিটিটাই অধিক সুবিধাজনক। তো এটা ব্যাখ্যা করতে গেলে মোলালিটির কি কি দুর্বলতা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা সাধারণত পানির ক্ষেত্রে আমরা জানি যে 1 গ্রাম ইকুয়াল টু 1 ml, শুধুমাত্র বিশুদ্ধ পানির ক্ষেত্রে। এখানে আপেক্ষিক গুরুত্বের একটা বিষয় আছে, এটা আমরা একটু পরে আসবো আপেক্ষিক গুরুত্বের বিষয়টা শতকরা পরিমাণের মাঝে, তখন আপেক্ষিক গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তার মানে হচ্ছে যে এখানে 1000 গ্রাম যেটা দ্রাবক বলা হয়েছে সেটাকে আমরা 1000 ml যদি ধরি, তাহলে এটাতে আমরা প্লাস কি দিচ্ছি, দ্রব্য, কোন দ্রব্যের যত মোল। তাহলে তার মানে হচ্ছে যে এইখানে যখন আমরা 1000 ml বা 1 লিটার আয়তনে কোনো দ্রব্য যোগ করছি তখন এটার আয়তনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দ্রব্য যোগ করলে আয়তন বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে দ্রব্য যোগ করলে আয়তন কমে যায়। তাহলে এই আয়তন কমে যাওয়ার কারণে এই ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘনমাত্রাটা তোমার পরিবর্তন হয়ে যায় আসলে। তাহলে এই বিষয়টাকে ইগনোর করা সম্ভব না। যদি এই দ্রব্য যোগ করার পরে আয়তন বেড়ে যায়, আয়তন যদি বেড়ে যায় তোমার সেই ক্ষেত্রে এটার মোলারিটির তুলনায় এটার ঘনমাত্রা কমে যাবে। আর যদি আয়তন কমে যায় দ্রব্য যোগ করার পরে সেক্ষেত্রে বেড়ে যাবে। তো আরো কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে তোমার বিভিন্ন তরল দ্রাবক, এটা ল্যাবে দেখা যাচ্ছে যে ওজন নেয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তরল দ্রাবকের ওজন পরিমাপ করা, সেই ক্ষেত্রে কিছুটা অসুবিধা আছে। এই জন্য এই যেহেতু দ্রাবকের সাথে দ্রব্য যোগ করলে আয়তনের যে পরিবর্তনটা হচ্ছে, এটার কারণে ঘনমাত্রার যে পরিবর্তনটা হয়ে যাচ্ছে, এটার কারণে এটা খুব বেশ অসুবিধাজনক বাস্তবে যদি আমরা মোলালিটিটা ব্যবহার করতে যাই। এখন তোমরা জানো যে বিজ্ঞানীরা তো আর সবাই একসাথে যুক্তি করে কখনোই গবেষণা করতে বসে না, যে যার যার মতো গবেষণা করেছে এবং যার যার মতো বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন এককগুলো ঘনমাত্রা এগুলো দেওয়ার চেষ্টা করেছে। এখন সবগুলোই আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং তুলনা করি যে কোনটা ভালো, কেন বেটার, আরেকটার ভুল কি, আরেকজনের ভুল না ধরলে তখন নতুন কিছু চিন্তা করা বা তুলনা করার যে মানসিকতা সেটা আমাদের আসবে না। তো এই জন্যই আমরা বিভিন্ন ইতিহাস জানার চেষ্টা করি এবং সবার অবদানগুলো বোঝার চেষ্টা করি। যাই হোক, আমরা মোলারিটি সম্পর্কে এখন বিস্তারিত দেখব। তাহলে আমরা দেখলাম যে মোলারিটিটাই বেশি সুবিধাজনক মোলালিটি থেকে। তাহলে মোলারিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব।
তো আবারও আসি সংজ্ঞায়, যে 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত হয় সেটা হচ্ছে মোলারিটি, এবং এটাকে বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা আগে থেকে আমরা জেনেছিলাম। তো এখন আমরা জানবো বিভিন্ন প্রকার মোলার দ্রবণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। বিভিন্ন প্রকার মোলার দ্রবণ, প্রথমেই আছে শুধু মোলার দ্রবণ। যদি আমরা দেখি মোলার দ্রবণ, আচ্ছা মোলার দ্রবণ এটাকে হচ্ছে 1m যদি হয় সেটা মোলার দ্রবণ। আমি সংজ্ঞায় বলেছিলাম যে 1 লিটার দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রবীভূত হবে তাহলে তত তার মোলারিটি তত। তাইলে আমরা যদি বলি 1 লিটারে 1 মোল, তাইলে তার মোলারিটি 1, দ্যাট মিনস 1m যদি হয় সেটাকে আমরা মোলার দ্রবণ বলতে পারবো। তাহলে 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 মোল দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণের পরে আসবে তোমার সেমি মোলার দ্রবণ। সেমিমোলার মানে আমরা এইভাবে লিখতে পারি 0.5m অথবা m/2 বা হাফ m, এইভাবে লিখতে পারি। তাইলে আমরা এই সংখ্যা অনুযায়ী যদি যাই, 1 লিটারে যদি হাফ মোল দ্রবীভূত থাকে বা 0.5 মোল দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলতে পারবো সেটা সেমিমোলার। এরপরে আমরা ডেসিমোলার সম্পর্কে যদি জানি, ডেসিমোলার দ্রবণ হচ্ছে 0.1m বা m/10 বা 1/10m। এটা হচ্ছে ওই একই সংজ্ঞা। তবে সবসময় যে 1 লিটার ফিক্স থাকবে সেটা না, বাস্তবের ক্ষেত্রে এটাও কম বেশি হইতে পারে, এটাও কম বেশি হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করে সেটা বুঝবো যে সেমিমোলার না ডেসিমোলার, সেই আলোচনায় আমরা পরে যাবো। আপাতত সংজ্ঞার খাতিরে আয়তনকে ফিক্স রেখে আমরা দেখার চেষ্টা করি। এটা 1/10 মোল যদি বা 0.1 মোল যদি হয় সেটা ডেসিমোলার। ডেসিমোলারের পরে তোমার সেমি ডেসি, তারপর হচ্ছে সেন্টিমোলার দ্রবণ যদি আমরা দেখি, সেন্টিমোলার হচ্ছে 0.01 m বা তোমার এটাকে দেওয়া যায় m/100 এটা দেওয়া যায়। এটা হচ্ছে 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1/100 মোল এটা দ্রবীভূত থাকে, এই পরিমাণ দ্রবীভূত থাকে, সেটা সেন্টিমোলারের পরে হচ্ছে মিলিমোলার হচ্ছে 0.001 m, তার মানে m/1000 তার মানে হচ্ছে যে 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1/1000 মোল দ্রবীভূত থাকে সেটাকে আমরা মিলিমোলার বলতে পারি। তাহলে এইগুলোকে নাম দেওয়া সম্ভব হয়েছে m/10, m/100, m/1000, বাট এর বাইরেও উদ্দীপকে অনেক সময় এরকম থাকতে পারে। এগুলো নিয়ে তোমার হতাশ হওয়ার কিছু নাই। m/20 এটার কোনো নাম নাই বা এইভাবে পরিমাণ থাকতে পারে। তার মানে হচ্ছে 1/20m, এটাকে তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে করলে দেখবে 0.005m আসবে, 0.05m আসবে। তো এটা হচ্ছে যে এটাকে তুমি কনভার্ট করে নিতে পারো তোমার ইচ্ছা, m/20, m/50, m/30 এরকম যে কোনো কিছু থাকতে পারে। m/30 মানে হচ্ছে 1/30m বা 1/50m, এরকম যে কোনো পরিমাণ থাকতে পারে। ভয় পাওয়ার কিছু নেই যে সবসময় যে সেমিমোলার ডেসিমোলার এইগুলোই থাকবে, বিষয়টা আসলে এরকম না। আচ্ছা, এটা চলে গেল হচ্ছে বিভিন্ন প্রকার মোলার দ্রবণ। এখন আসলে সূত্র, মোলার দ্রবণের কিভাবে আমরা নির্ণয় করব, আসলে সূত্রটা কি 9-10-এ আমরা সূত্র পড়েছি, ওইটাই সূত্র। দেখো সূত্র, এটাকে সি বা এস দিয়ে প্রকাশ করা হয়। সি বা এস = 1000 W/mv। এটা হচ্ছে যে মূলত এই সূত্রটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি। সি হচ্ছে ঘনমাত্রা, কনসেন্ট্রেশন, প্রকৃত ঘনমাত্রা কনসেন্ট্রেশন, এটাই হচ্ছে ঘনমাত্রা, যেটা ইংরেজি মিনিং যদি আসে। আর এস হচ্ছে স্ট্রেংথ মানে হচ্ছে শক্তিমাত্রা। তো কোন দ্রবণের ঘনমাত্রাটাই হচ্ছে শক্তিমাত্রা। সেই ক্ষেত্রে দুইটার একটা, তোমরা দুইটাই প্রচলিত, দুইটা বইয়ে বিভিন্ন বইয়ে দুইটাই প্রচলন আছে। তোমার যখন যেটা ইচ্ছা সুবিধা হয় তুমি ইউজ করতে পারো। সি এস যখন যেটা কাজে লাগে এটা কোনো সমস্যাই না, তুমি যে কোনো একটা। ডাব্লিউ হচ্ছে পদার্থের ভর, এম হচ্ছে তোমার এখানে আণবিক ভর, আর ভি হচ্ছে আয়তন। তবে এখানে আয়তনটা অবশ্যই তোমার মিলিলিটার এককে থাকতে হবে। আয়তন মিলিলিটার এককে যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সি = 1000 W/mv। আর সি বা এস = শুধু W/mv, এই সূত্রটাও অনেকে শিখে থাকতে পারো 9-10-এ। সেই ক্ষেত্রে ভি এর আয়তন অবশ্যই লিটার এককে হইতে হবে। ভি এর আয়তন অবশ্যই লিটার এককে হইতে হবে, এটা মনে রাখবে। এখন তোমার ইচ্ছা, তুমি দুইটাও মনে রাখতে পারো, একটাও মনে রাখতে পারো। সাধারণত কলেজের দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তোমার মিলিলিটারে আয়তন দেয়া থাকে, তবে মাঝে মাঝে চালাকি করে তোমার বেসিকটা বোঝার জন্য তোমার লিটার এককে আয়তন দেয়। তোমার ইচ্ছা, সেই ক্ষেত্রে তুমি সেটাকে মিলিলিটারে কনভার্ট করে নিতে পারো অথবা সূত্র চেঞ্জ করে নিতে পারো। তবে যদি দুইটা সমস্যা হয়, তুমি যে কোনো একটা যদি মনে রাখতে চাও সেক্ষেত্রে এটা মনে রাখাটাই বেটার। আমার কাছে যেটা মনে হয় যে এটা মনে রাখলেই তোমার জন্য বেশি সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে যে মোলারিটির একটা সূত্র, সি = 1000 W/mv। আরেকটা সূত্র আছে মোলারিটি, সি = n/v, m/v। এই সূত্রটাও খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লাগবে। মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। এটা আয়তন যদি লিটারে থাকে, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, এটাও মোলারিটির একটা সূত্র, আমাদের কাজে লাগে। মোলারিটিতে ঘনমাত্রা, যে কোনো মোল সংখ্যাকে আমি যদি লিটারের আয়তন, ম্যাথসের ক্ষেত্রে এটা কাজে লাগে, লিটারের আয়তন দিয়ে ভাগ করে সেটা মোলারিটি। অথবা আমি আরেকটা জিনিস শেখাই যে মোলারিটি
এটা হচ্ছে যে তোমার মিলিমোল সংখ্যা, এটাও অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। মিলিমোল গুলো আমি আমার অঙ্কের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করি, বারবার 1000 দিয়ে ভাগ করা হয়, তা নাহলে ভাগ করা লাগে ওই লিটারে নিতে গেলে। মিলিমোল সংখ্যা বাই আয়তন যদি মিলিলিটারে থাকে, মিলিমোল সংখ্যা আর আয়তন যদি মিলিলিটারে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে তোমার সেটাকে আমরা মোলারিটি বলতে পারি। মিলিমোল সংখ্যা বা মোল সংখ্যা, তার মানে মোল সংখ্যা কিভাবে বের করে, আয়তন ইন্টু ঘনমাত্রা। হ্যাঁ, আয়তন যদি লিটারে হয় তার সাথে মোলারিটির ঘনমাত্রা যদি আমরা গুণ করি তাহলে মোল সংখ্যা, আর আয়তন যদি মিলিলিটারে হয় তার সাথে যদি মোলারিটির ঘনমাত্রা আমরা গুণ করি সেটা মিলিমোল সংখ্যা। এই দুইটা সম্পর্কে জানলাম। এখন একটা নোট খুব গুরুত্বপূর্ণ, এটা লিখো যে নোট হচ্ছে এম নিয়ে অনেক সময় কনফিউশন। এম দিয়ে আবার হচ্ছে যে তোমার অনেক জায়গায় সি বা এস এর জায়গায় এমটাও ব্যবহার করে মোলারিটিতে ঘনমাত্রা, তো ওইখানে আমরা যাব না, ওই জায়গায় আমরা যাব না। আমরা মোলারিটিতে ঘনমাত্রা সি বা এস দিয়ে ব্যবহার করবো, কারণ এম নিয়ে অলরেডি কনফিউশন। আচ্ছা, নোটটা হচ্ছে এম যখন তোমার একক হিসেবে ব্যবহার করা হয়, এম যখন একক তখন সেটা মোলারিটি, এটা মনে রাখবা। এম যখন কোনো সংখ্যার পরে একক হিসেবে ব্যবহার করা হয়, কোনো সংখ্যার শেষে যেমন 1m, 0.5m, 0.1m, তখন সেটা মোলারিটি। আর এম যখন কোনো সূত্রে রাশি হিসেবে ব্যবহার করা হয়, কোনো সূত্র রাশি যেমন যে S = 1000 W/mv, কোনো সূত্রের রাশি হিসেবে যখন ব্যবহার করা হয় এম, তখন সেটা আণবিক ভর। তাহলে এটা একটা নোট তোমরা খাতায় লিখে নাও যে এমটা নিয়ে কনফিউশন, যে এম কখন কি। এমটা হচ্ছে মোলারিটি কখন, যখন সেটা একক হিসেবে থাকে তখন সেটা হচ্ছে মোলারিটি, আর যখন আণবিক ভর কখন, তখন হচ্ছে সূত্রের রাশি হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটা হচ্ছে আণবিক ভর। এখন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মোলার দ্রবণ প্রস্তুতি। মোলার দ্রবণ প্রস্তুতি, আমরা কিভাবে মোলার দ্রবণ প্রস্তুত করব। আচ্ছা, কয়েকটা বিষয় আছে। একটা অঙ্কের মাধ্যমে আমরা শিখতে পারি, যে আমি বললাম একটা অঙ্ক দিলাম যে 250 ml সেমিমোলার, 250 ml সেমিমোলার মানে তোমরা অলরেডি জানো, প্রশ্ন হয়তো দেয়া থাকবে না, তোমাদেরকে জেনে নিতে হবে। সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তুমি কিভাবে প্রস্তুত করবে। আচ্ছা, এটার জন্য একটা কথা বলি, সবসময় একটা আয়তন মিতিক ফ্লাক্স বা এটাকে বলে ভলিউমেট্রিক ফ্লাক্স, এরকম একটা চিত্র আছে ভলিউমেট্রিক ফ্লাক্সের। দেখবা যে এইখানে দ্রবণ থাকে এবং এইখানে কোনো একটা জায়গায় দাগ কাটা থাকে এবং গায়ে লেখা থাকে এটা কত ml। আমরা ধরে নেই এটা 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্স। এখানে ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তন মিতিক ফ্লাক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো, আমি বলছি একটু পরে, তার আগে আমরা দেখি যে সমাধান অঙ্কটা আমরা কিভাবে করব। এরকম যদি মোলার দ্রবণ প্রস্তুত করতে বলে আমার প্রথমে ডাব্লুটা বের করে নিতে হবে। W = SMV/1000, সেই ক্ষেত্রে আমরা ঘনমাত্রা 0.5m, আণবিক ভর 106 এবং আয়তন হচ্ছে 250, এবং তার সাথে যদি 1000 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা ডাব্লুটা কত হবে সেটা আমরা বের করার চেষ্টা করব। ডাব্লু এখানে আসে হলো 13.25 গ্রাম। তাহলে এখানে মোলার দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে তুমি যদি বলো যে একটা বিকারে বা কোনো পাত্রে আমি 250 ml দ্রবণ নিলাম, তারপরে 13.25 গ্রাম দ্রব্য যোগ করলাম, সেই ক্ষেত্রে এটা হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে 250 ml তখন আয়তনে বেড়ে যাবে যদি আমরা দ্রব্য যোগ করি। তোমরা জানো যে কোনো তরলে যদি কোনো কঠিন পদার্থ যোগ করা হয়, তোমরা ওই যে কাকের গল্পটা জানো, যে পানি খুব নিচে ছিল একটা পাত্রে, তখন পাথর ফেলে ফেলে তারপরে পানিটাকে উপরে, তার মানে পানির নিচে ওইটা যখন আয়তন দখল করে তখন পানি উপরে উঠে আসে। তো যাই হোক, এইরকম 250 ml আলাদা এবং এই এত গ্রাম আলাদা নেওয়া যাবে না। তখন আমাকে যেটা করতে হবে যে একটা নির্দিষ্ট, মানে যত ml এর দ্রবণ তৈরি করতে বলবে সেই আয়তনের ভলিউমেট্রিক ফ্লাক্স সাধারণত থাকে। তাহলে সেরকম আমরা ভলিউমেট্রিক ফ্লাক্সের প্রথমে হচ্ছে অর্ধেক বা তার একটু বেশি বা একটু কম একটা অল্প পরিমাণ বা অর্ধেক পরিমাণ আমরা পানি নিব, নেয়ার পরে এই দ্রবটা দিব, দেওয়ার পরে এটা ভালো করে ঝাঁকি দিয়ে আমরা ভালোভাবে এটাকে দ্রবীভূত করব। দ্রবীভূত করার পরে পরবর্তীতে যখন সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যাবে তখন আমরা বাকিটুকু যে কোনো ড্রপার ব্যবহার করে পানি দিয়ে, এবং টোটাল আয়তন যাতে 250 ml হয়, আয়তন যেন কোনোভাবেই 250 ml এর বেশি না হয়। তার মানে সংজ্ঞা অনুযায়ী যেমন আমরা দেখেছি যে টোটাল দ্রাবক প্লাস দ্রব্য দুইটা মিলে আয়তন 1 লিটার হইতে হবে। এখানেও মোলার দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে যে আয়তন বলবে দ্রাবক এবং দ্রব্য এই দুইটা মিলে 250 ml হইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 13.25 গ্রাম প্রথমে কম পরিমাণ পানিতে নিব, তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে দ্রবীভূত করার পরে
পরবর্তীতে মোট আয়তন আমরা হচ্ছে যে 250 ml করবো। এটা হচ্ছে মোলার দ্রবণ প্রস্তুতি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা শেখার চেষ্টা করবে। এরপরে হচ্ছে পরের টপিক হচ্ছে দ্রবণ লঘুকরণ। দ্রবণ লঘুকরণ, লঘুকরণ মানে হচ্ছে যে এক ধরনের ঘনমাত্রার দ্রবণ থেকে আরেক ধরনের ঘনমাত্রার, এক ধরন বলতে যে মোলারিটিরই বিভিন্ন এক মোলারিটি থেকে আরেক মোলার দ্রবণ প্রস্তুত করা। এই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব V1S1 = V2S2। অনেক বই হচ্ছে V1M1 দেয়া আছে, এমটাকে আমরা পরিহার করবো, কারণ এম এর বেশি ইউজ হয়ে গেলে কনফিউশন বাড়বে। আমরা বিভিন্ন বেশি ঘনত্বের দ্রবণ থেকে, লঘুকরণ মানে হচ্ছে কম ঘনত্বের দ্রবণ আমরা প্রস্তুত করার চেষ্টা করব। তোমরা জানো যে এই রমজান মাসে অনেক সময় তোমরা শরবত বানাইতে যাও, তখন কি হয় যে দ্রবণ যদি একটু গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে কি করি আমরা, বা বেশি মিষ্টি হয়ে যায়, আমরা একটু পানি যোগ করে সেটাকে মিষ্টি কম করে হালকা করার চেষ্টা করি। এইখানেও আমরা পানি যোগ করে দ্রবণটাকে লঘু করব। তবে এখানে যেহেতু আসলে ইন্ডাস্ট্রিয়ালি আমরা যখন করব, তখন আসলে হিসাব নিকাশের একটা বিষয় আছে। হিসাব নিকাশ ছাড়া আসলে ম্যাথমেটিক্যাল ছাড়া কোনো কিছুই আসলে বাস্তবে প্রয়োগ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সঠিক অ্যামাউন্টে ওই পানি যোগ করতে হবে। আমরা কয়েকটা অঙ্কের মাধ্যমে আমরা দ্রবণ লঘুকরণের বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। যেমন যদি একটা অঙ্ক আমি দেই যে 100 ml 0.5 m, দ্যাট মিনস সেমিমোলার HCl দ্রবণকে তুমি কিভাবে ডেসিমোলার দ্রবণ, দ্যাট মিনস 0.1 m HCl দ্রবণে তুমি কিভাবে প্রস্তুত করবে, এটা হচ্ছে যদি আমার একটা অঙ্ক হয়। সেক্ষেত্রে দেখো এটার সলিউশন, আমরা সূত্র বলছি V1S1 = V2S2। V1S1 হচ্ছে প্রাথমিক আয়তন কত, প্রাথমিক আয়তন 100 ml, S1 হচ্ছে 0.5 m, এটা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। এখন V2 কত, আয়তনটা কত হলে পরিবর্তিত ঘনমাত্রা, যেটা আমরা বলছি যে 0.1 m বানাইতে হবে, তাহলে পরিবর্তিত ঘনমাত্রা 0.1 m হবে। তাহলে এটা থেকে আমরা যদি V2টা বের করি, V2-র আয়তন হবে 500, তার মানে 500 ml। দ্যাট মিনস যখন আয়তন 100 ml তখন ঘনমাত্রা 0.5 m, যখন আয়তন 500 ml ঘনমাত্রা 0.1 m বা ডেসিমোলার। বাট এটা অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে যে কতটুকু পানি যোগ করতে হবে। যদি আমরা বলি কতটুকু পানি যোগ করতে হবে, তাহলে পানি যোগ করতে হবে হচ্ছে সবসময় যে V2 - V1, তার মানে আগে কত ছিল, 500 ছিল, সরি আগে টোটাল পরে হলো 500 আর আগে ছিল 100, তাহলে অতিরিক্ত আর কতটুকু ml পানি লাগবে, 400 ml পানি লাগবে। তাহলে এটা হচ্ছে যে অ্যান্সার, যে আমরা 400 ml পানি যোগ করে এই সেমিমোলার দ্রবণকে আমরা ডেসিমোলার দ্রবণে প্রস্তুত করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক যদি থাকে, ধরো যে 100 ml 0.5 m HCl, এটাতে আমরা যদি 200 ml পানি যোগ করি, এখানে বলে দিছে কত ml, 200 ml পানি যদি আমরা যোগ করি, 200 ml পানি আমরা যোগ করলাম, যোগ করলে এর ঘনমাত্রা কত হবে, তার মানে S2টা কত হবে। 200 ml পানি যদি আমরা যোগ করি, তাহলে HCl এর S2টা কত হবে। এখানে অনেকেই ভুল করো একটা বিষয়, এটার জন্য এই অঙ্কটা করা। V1S1 = V2S2 এটা সূত্র। এখানে V1 = আমি আগেই বলছি প্রাথমিক আয়তন 100 ml, S1 হচ্ছে 0.5 m। এখন V2টা কত হবে, অনেকে ভুল করে V2টা এই যে 200 ml পানি যোগ করলাম 200 ধরতে পারো, এই ভুলটা করবে না। V2 হচ্ছে যে আগে যেমন এই যে দেখো কতটুকু পানি যোগ করতে হবে, দুইটা বাদ দিয়ে যেমন বের করছি 400 ml পানি যোগ করতে হবে, সেরকম এই পানি যোগ করাটা হচ্ছে দুইটার বিয়োগফল। তাহলে V2টা হবে হচ্ছে এই দুইটার যোগফল, যে আগে 100 ছিল, পরবর্তীতে 200 যদি আমরা যোগ করি, তার মানে হচ্ছে 300 ml হচ্ছে যে V2, মানে পরিবর্তিত আয়তন হবে 300 ml। সেখান থেকে আমরা S2 যদি বের করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা 200 ml পানি যোগ করলে যা হবে, এটা হবে 0.16 m। এটা করবা বাসায় বা ক্যালকুলেশন করলেই হবে, যে এটা হচ্ছে যে পরিবর্তিত ঘনমাত্রা হবে যদি আমরা 200 ml পানি যোগ করি। 3 নম্বরে আরেকটা অঙ্ক, এটা হচ্ছে যে আরেকটু ডিফারেন্ট টাইপের, যে আমরা আগে বলি যে কত আয়তনের 0.5 m, কত আয়তনের 0.5 m HCl দ্রবণের মাঝে যদি আমরা 200 ml প্লাস 200 ml পানি যোগ করি, 200 ml যদি আমরা পানি যোগ করি, 200 ml পানি যোগ করলে তার ঘনমাত্রা 0.1 m হবে। তাহলে কি বললাম, প্রাথমিক আয়তনটা আমরা জানি না, যে প্রাথমিক আয়তন এটা কত হলে সেখানে যদি আমরা 200 ml পানি যোগ করি, সেই ক্ষেত্রে আমার ঘনমাত্রা 0.1 হবে। তাহলে প্রাথমিক আয়তন কত আয়তন, এটাকে যদি আমি xml ধরে নেই, ধরি প্রাথমিক আয়তন xml, তাহলে V1S1 = V2S2 এই সূত্রে যদি যাই, তাহলে V1 xml, তাহলে 0.5x, এটা হচ্ছে ঘনমাত্রা ইন্টু আয়তন। আর পরিবর্তিত আয়তন তাহলে কত হবে, আগেরটা যদি x হয় তাহলে আরো 200 পানি যোগ করছি, তাহলে এটা কত হবে, x + 200 ml ইন্টু 0.1 m। তাহলে পরিবর্তিত আয়তন মানে V2 হবে x প্লাস, মানে আগের সাথে 200 ml আমরা পানি যোগ করলাম, এখান থেকে x এর মান আমরা বের করলে হবে এটা 50 ml হবে। তাহলে এরকম ভাবে তোমার লঘুকরণের অঙ্কগুলো আসতে পারে। আরো দু একটা উদাহরণ হয়তো বইয়ে আছে, দেখবা যে বিভিন্ন ধরনের বই থেকে, অবশ্যই বইয়ে যত অনুশীলনীতে প্রচুর অঙ্ক আছে, এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথস আছে বিভিন্ন বইয়ে।
তোমরা অ্যাটলিস্ট 2টা বই ফলো করবা, তোমাদের যার যার কলেজের টিচাররা যেভাবে যে বই ফলো করতে বলে অ্যাটলিস্ট 2টা বই ফলো করবা। তোমরা সেইখানে দেখবা যে বইয়ের অঙ্কগুলো, এখন যেহেতু ফ্রি টাইম সারাদিন বাসায় থাকো, তোমাদের সামনে একটা সুযোগ যে এই চ্যাপ্টারগুলো নর্মালি যখন দেখবা যে তোমাদের কলেজ টাইম থাকে 7-8 ঘন্টা কলেজের পিছনে চলে যায়, আবার যারা দুর্বল তারা হয়তো এক্সট্রা কোথাও আবার হেল্প নাও কোনো স্যারের কাছ থেকে, তো সেই ক্ষেত্রে এক্সট্রা অনেক সময় চলে যায়, নিজে পড়ার জন্য সময় পাও না। তো তোমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি আসছে যে এই সময়ে তুমি তোমার বেসিকগুলো ক্লিয়ার করো। যদি কারোর বেসিক দুর্বলতা থাকে, ইভেন আমি সবসময় বলি কারোর যদি 9-10-এর দুর্বলতা থাকে, 9-10 অনেক টপিক ভালো করে ক্লিয়ার ছিল না, সেক্ষেত্রে 9-10-এর বইটা তুমি 2-1 দিন সময় নিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো আগের বইগুলো একটু দেখতে পারো। তো এইগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। এটা হতে চলে গেল দ্রবণ লঘুকরণ। এখন আমার 3 নম্বর ঘনমাত্রার এককে ছিল, সেটা হচ্ছে নর্মালিটি বা নর্মাল দ্রবণ। নর্মালিটি বা নর্মাল দ্রবণ, এই নর্মালিটি বা নর্মাল দ্রবণের সংজ্ঞা দেখো। এই ক্ষেত্রে নর্মালিটি সংখ্যা হচ্ছে 1 লিটার দ্রবণে 1 গ্রাম তুল্য ভরের কোন দ্রব দ্রবীভূত থাকলে 1 গ্রাম তুল্য ভর, এই গ্রাম তুল্য ভর, এই টপিকটা একটু বেশ ঝামেলার টপিক বা জানতে গেলে বেশ সময় সাপেক্ষ বিষয় লাগবে। তাহলে 1 গ্রাম তুল্য ভরের কোন দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে নর্মাল দ্রবণ, একে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়, একে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো গ্রাম তুল্য ভর বা তুল্য ভর আসলে এটা বুঝতে গেলে আমাদের অনেক সময় লাগবে, এটার উপরে দেখা যাচ্ছে 10-15 মিনিট একটা ক্লাস লেকচার নেওয়া লাগবে, কিন্তু আমি সেটা আসলে নিব না। কেন নিব না? কারণ এই তুল্য ভর রিলেটেড বা নর্মালিটি রিলেটেড আমাদের বোর্ডে তেমন কিছু আসে না, অ্যাডমিশনে মাঝে মাঝে আসে, তোমরা পরবর্তীতে হয়তো এটা জানবে বা যখন অ্যাডমিশন কোচিং করবে তখন এটা জানতে পারো। আমাদের বোর্ডের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আণবিক ভরকে যদি আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি, আণবিক ভরকে আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে তুল্য ভর পাওয়া যায়, এটা একটা বিষয়। এইভাবে যদি আমরা জানতে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে, কারণ তুল্য সংখ্যা বের করতে গেলে এই তুল্য সংখ্যাগুলো আসলে এক একজনের ক্ষেত্রে একরকম। ধাতুর ক্ষেত্রে একটা নিয়ম, অধাতুর ক্ষেত্রে একটা নিয়ম, জারক পদার্থের ক্ষেত্রে একটা নিয়ম, বিজারক পদার্থের ক্ষেত্রে একটা নিয়ম, লবণের ক্ষেত্রে একটা নিয়ম, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড, ক্ষার, এইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়মে আমরা তুল্য সংখ্যা বের করতে পারি। আণবিক ভর খুব সোজা, বাট এই ভিন্ন ভিন্ন নিয়মে তুল্য সংখ্যা যদি বের করতে যাই এটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ বিষয় হবে, যে এটার পিছনে আসলে আমরা আপাতত সময় নষ্ট করব না। আমি সংক্ষেপে, একদম সংক্ষেপে কিছু শর্টকাটে যাতে আমরা ধরতে পারি, যতটুকু আমাদের কাজে লাগবে বা যতটুকু আমাদের জানলেই হবে অতটুকু ওই বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার জন্য আপাতত। আর বারবার বলছি অ্যাডমিশনের জন্য এখানে পুরোটা 100% এখানে ক্লিয়ার হবে না, কিছু এক্সট্রা জিনিস আমাদের লাগে, সেটা আমরা পরে শিখবো বা আপৎকালীন পরিস্থিতি চলে গেলে যদি সময় থাকে পরে আমরা এইগুলো জানার চেষ্টা করবো। এখানে দেখো তুল্য ভর সংক্ষেপে বোঝার চেষ্টা করি। মৌলের ক্ষেত্রে হচ্ছে যে পারমাণবিক ভরগুলো যদি 1 ভাগ বা 1 গ্রাম হাইড্রোজেন, 8 ভাগ অক্সিজেন বা 35.5 গ্রাম ক্লোরিনের সাথে, হ্যাঁ, ক্লোরিনের সাথে অন্য কোনো মৌল যত গ্রাম যৌগ গঠন করে, যেমন ধরো HCl এর যদি ধরি যে ক্লোরিনের তুল্য ভর কত, তাহলে সেই ক্ষেত্রে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে তোমার যুক্ত আছে 35.5 গ্রাম ক্লোরিন, তাহলে ক্লোরিনের তুল্য ভর হচ্ছে 35.5। আর যৌগের ক্ষেত্রে কোন যৌগের, আমি বললাম যে এটা কিন্তু সম্পূর্ণ সংজ্ঞা না বা এটা কমপ্লিট সবকিছু কভার করবে না, আমি অল্প একটু যতটুকু আমি বলি এতটুকুই আপাতত জানার চেষ্টা করো, বোর্ডে এর বাইরে আসবে না, বোর্ডে এর বাইরে আসবে না, বা এটুকু হয়তো তুল্য ভর বা সংখ্যা থেকে এগুলো নাও, কিছু নাও আসতে পারে, আসলেও সর্বোচ্চ এতটুকু। যৌগের কি বলছি, কোন যৌগের যত মানে আণবিক ভর যতটুকু হবে, যত ভাগ ভরের মধ্যে 1 ভাগ বা 1 গ্রাম হাইড্রোজেন, 1 ভাগ ভরের হাইড্রোজেন থাকে, সেটাকে আমরা বলতে পারি যৌগের তুল্যভর। যেমন ধরো HCl 36.5, এখন 36.5 এর মাঝে দেখো 1 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে ওই HCl এর তুল্যভর হচ্ছে এটা 36.5। আর H2SO4 টোটাল আণবিক ভর হচ্ছে 98। এখন 98 এর মাঝে দেখো হাইড্রোজেন আছে 2 গ্রাম, 98 এর মাঝে হাইড্রোজেন আছে 2 গ্রাম, কিন্তু আমাদের সংজ্ঞা অনুযায়ী যে ওই যৌগের কত ভাগের মাঝে 1 গ্রাম বা 1 ভাগ হাইড্রোজেন থাকবে, তাহলে 98 এর মাঝে থাকে 2, তাহলে 1 এর মাঝে কত থাকবে 49, অর্ধেক যদি 2 দিয়ে ভাগ করি তাহলে H2SO4 এর তুল্য ভর হবে 49, কারণ H2SO4 এর 49 গ্রামের মাঝে যেহেতু 98 এর মাঝে 2, অতএব 49 এর মাঝে 1 ভাগ ভরের হাইড্রোজেন আছে। এতটুকু আপাতত জানলেই হবে আমাদের তুল্য ভর সম্পর্কিত, যে হাইড্রোজেনের সাথে তুলনা করে যদি আমরা জানার চেষ্টা করি, বা অক্সিজেন বা ক্লোরিন এতটুকু ভরের সাথে তুলনা করে জানার চেষ্টা করলেই হবে। দেখো নর্মাল দ্রবণ বা নর্মালিটির ক্ষেত্রে 2টা প্রমাণ আমরা দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে যদি এরকম প্রশ্ন আসতে পারে, হাইয়েস্ট এটুকু আমি বলছি যে এর বেশি কিছু আসবে না বোর্ডে, সেটা হলো যে HCl এর ক্ষেত্রে প্রমাণ করো, HCl এর ক্ষেত্রে প্রমাণ করো যে 1m = 1n, এটা যদি বলে যে HCl এর ক্ষেত্রে প্রমাণ করো, সেক্ষেত্রে mটা হচ্ছে মোলারিটি, nটা হচ্ছে
নর্মালিটি, এটা যদি প্রমাণ করতে বলে তাহলে HCl এর দেখো আণবিক ভর কত। HCl এর আণবিক ভর আমরা জানি যে 36.5, আবার একটু আগে শিখছি যে এটা তুল্য ভর গ্রাম তুল্য ভর 36.5। তাইলে আমরা দুইটার সংজ্ঞায় দেখছি যে 1 লিটার দ্রবণে যদি 1 মোল হয়, 1 মোল মানে 36.5 হয়, গ্রাম দ্রবীভূত থাকে, সেটাকে আমরা 1m বলি। আবার নর্মালিটি থেকে দেখছি 1 লিটারে যদি গ্রাম তুল্য ভর, 1 লিটারে দেখছি যে গ্রাম তুল্য ভর পরিমাণ, গ্রাম তুল্য ভর এটাও 36.5 গ্রাম যদি হয় সেটাকে আমরা 1n বলবো। তাহলে যেহেতু দুইটাই একই পরিমাণ হচ্ছে মোল এবং তুল্য ভর, সেই ক্ষেত্রে 1m আর 1n HCl এর ক্ষেত্রে সমান। বাট H2SO4 এর ক্ষেত্রে আসতে পারে যে 1m = 2n, এটার প্রমাণ যদি আসে সেই ক্ষেত্রে খুবই সোজা যে H2SO4 1 লিটারে যদি 1 মোল মানে 98 গ্রাম থাকে, তাহলে সেটাকে আমরা 1m বলবো। আর 1 লিটারে যদি তুল্য ভর পরিমাণ থাকে, তার মানে একটু আগেই দেখছি তুল্য ভর হচ্ছে 49 গ্রাম থাকে, তার মানে হচ্ছে 1n বলবো সেটাকে আমরা। বাট যদি 98 গ্রাম থাকে তাহলে 2 × 49, তার মানে 98 যদি থাকে তাহলে সেটা কত হবে 2n। তাহলে 98 থাকলে যেটা মোলারিটির ক্ষেত্রে m হচ্ছে, মোলারিটির ক্ষেত্রে 1m হচ্ছে, সেটা নর্মালিটির ক্ষেত্রে যেহেতু তুল্য ভর 49 এবং 98 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, সেটা 2n হয়ে যাচ্ছে। সেটা কি হয়ে যাচ্ছে 2n। তাহলে এটা প্রমাণিত হচ্ছে। তাহলে HCl এবং H2SO4 এর ক্ষেত্রে আমরা দুইটা প্রমাণ, এটা অনুধাবনে আমাদের কাজে লাগতে পারে। আমরা এতটুকুই আপাতত জানবো। আবারও বলছি যে বোর্ডে হয়তো এটুকু আসবে না, তুল্য ভর রিলেটেড বা নর্মালিটি রিলেটেড ওইরকম কোনো বিষয় আমাদের খুব বেশি আলোচনা নাই কোনো বইয়ে, এতটুকু করলেই হবে। পরের গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে সবই মনোযোগ দিয়ে দেখবা, এটাও মনোযোগ দিয়ে দেখবা। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লেখা সবই গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ বা শতকরা পরিমাণের 3 ভাবে থাকতে পারে W/V, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট, বা এটা দিয়ে আমরা বেশি কাজে লাগবে। এরপরে W/W থাকতে পারে, আবার V/V থাকতে পারে, 3 ধরনের শতকরা পরিমাণ থাকতে পারে। তো এগুলো বলতে কি বুঝো, এটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো। যদি আমার থাকে 10% HCl W/V, হ্যাঁ, এটা বলতে কি বুঝো যদি এরকম কোনো প্রশ্ন থাকে। তাহলে পার্সেন্টেজ মানেই আমরা জানি যে 10/100, যে কোনো কিছু পার্সেন্টেজ মানে সেটাকে 100 দিয়ে ভাগ। তো W/V মানে হচ্ছে যে কি, নিচেরটা হচ্ছে V, উপরেরটা হচ্ছে W, তার মানে ভিটা হচ্ছে কি আয়তন। তাহলে এর মানে বুঝবো হচ্ছে যে 100 ml HCl দ্রবণে 10 গ্রাম HCl উপস্থিত। এর মানে হচ্ছে তাহলে আমরা বুঝবো যে 100 ml HCl দ্রবণে তোমার 10 গ্রাম HCl উপস্থিত। এর মানে বুঝবো হচ্ছে যে এটা। তাহলে 10% যদি W/V থাকে, তাহলে যে কোনো কিছুর পার্সেন্টেজ মানে হচ্ছে ডিভাইডেড/100, তাহলে নিচের ভিটা হবে 100 এবং উপরেরটা হবে W। অনুরূপ ভাবে যদি এরকম থাকে যে 10% HCl, সেটা যদি W/W থাকে, তার মানে দুইটাই W, 10/100, 10% মানে দেখো 10/100, আর W/W মানে উপরেরটাও W, নিচেরটাও W। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে 100 গ্রাম দ্রবণে, এখানে দ্রবণের ভর ব্যবহার হবে যেহেতু W আছে। তাহলে 100 গ্রাম HCl দ্রবণে HCl থাকবে 10 গ্রাম, মানে দুইটাই ভরে চলে গেল। অনুরূপভাবে বুঝতেই পারছো, যদি 10% আমরা V/V থাকে, তাহলে দুইটাই V, তার মানে 100টাও V এবং 10টাও V। হ্যাঁ, 10% মানে হচ্ছে যে 10/100, এটাও V। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে 100 ml দ্রবণে 10 ml HCl উপস্থিত। এটা হচ্ছে যে 3 ভাবে তোমার পার্সেন্টেজ গুলো থাকতে পারে, 3 ভাবে পার্সেন্টেজ থাকতে পারে। তো এটা আমরা এখান থেকে 3 ভাবেই দেখলাম যে কিসের মিনিং কি। এইভাবে আমি শুধু HCl দিয়ে উদাহরণ দিলাম, এরকম অন্য যৌগের ক্ষেত্রে একই ধরনের উদাহরণ প্রযোজ্য হবে। এখন আমাদের আরেকটা টপিক সম্পর্কে একটু জানতে হবে, সেটা হচ্ছে যদি আমরা W/W সম্পর্কিত গাণিতিক সমস্যা যদি সমাধান করতে যাই, বা V/V সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা 9-10 ফিজিক্সে পড়ার কথা, আগের বইয়ে ছিল, তোমাদের পরের বইয়ে ছিল কিনা দেখতে পারো। সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমায়তন পানি বা H2O, হ্যাঁ, সমায়তন পানি এর তুলনায় কত গুণ ভারী কোনো পদার্থ কত গুণ ভারী, সেটা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। দ্যাট মিনস 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা জানি পানির ঘনত্ব সবচেয়ে বেশি, তাহলে এই তাপমাত্রায় পানির তুলনায় কত গুণ ভারী সেটাকেই বলা হয় তার আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ আমরা যে আর্কিমিডিসের নীতি থেকে ফিজিক্সে পড়ছি যে কোনো বস্তু ভাসবে না ডুববে সেটা নির্ধারণ করা আপেক্ষিক গুরুত্ব। যদি আপেক্ষিক গুরুত্ব 1 থেকে বেশি হয় কোনো বস্তুর, সেক্ষেত্রে সেটা পানির 1 ধরা হয় আপেক্ষিক গুরুত্ব, সেক্ষেত্রে সেটা ডুবে যাবে। আর কম হলে সেটা ভেসে থাকবে, তেলের আপেক্ষিক গুরুত্ব কম। আপেক্ষিক গুরুত্বের আরেকটা বিষয় আছে যে আপেক্ষিক গুরুত্ব, সেটা হচ্ছে CGS
এককে সিজিএস এককে ঘনত্ব, সিজিএস এককে ঘনত্বের মানকে আপেক্ষিক গুরুত্ব হিসেবে ধরা হয়। এটা মনে রাখবে, এসআই কিন্তু না। এখানে একটা বিষয় কনফিউজড হওয়ার কিছু নাই বা উল্টাপাল্টা হওয়ার কিছু নাই। শুধুমাত্র সিজিএস এককে ঘনত্বকে আপেক্ষিক গুরুত্ব ধরা হয়। যেমন পানির ঘনত্ব এসআই এককে, 1000 এককে আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে কি এসআই এককে। কিন্তু সিজিএস এককে পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার এমএল, এটা হচ্ছে সিজিএস এককে। তাহলে পানির এই সিজিএস এককে যে ঘনত্ব, দ্যাট মিনস এটাকে তোমার ধরা হলো আপেক্ষিক গুরুত্ব। তাহলে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব সংক্ষেপে আগু যদি আমরা বলি, ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। যেহেতু শুধুমাত্র বিশুদ্ধ পানির ক্ষেত্রে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব 1, সেই ক্ষেত্রে আমরা বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা সবসময় বলি যে 1 গ্রাম ভর আর আয়তন সমান 1 গ্রাম ইকুয়াল টু 1 ml অথবা 1 সেন্টিমিটার কিউব অথবা 1 সিসি, তিনটা একই জিনিস। সো এটা শুধুমাত্র বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভরকে ডিরেক্ট আমরা আয়তনে রূপান্তর করতে পারি বা কনভার্ট করতে পারি, কিন্তু অন্য কোনো দ্রবণ বা অন্য কোনো পদার্থের ক্ষেত্রে কোনোভাবেই আপেক্ষিক গুরুত্বের সহযোগিতা ছাড়া, মানে এইখানেও আপেক্ষিক গুরুত্ব লাগবে, বাট এটা 1 হয়ে গেলে এই যে ভর ইকুয়াল টু আয়তন হয়ে যাবে। ঠিক আছে, তো অন্য যে কোনো দ্রবণের ক্ষেত্রে আমরা আপেক্ষিক গুরুত্বের সহায়তা ছাড়া ভর বা আয়তনকে আমরা কনভার্ট করতে পারবো না। সো ডাব্লিউ বাই ডাব্লিউ বা ভি বাই ভি সম্পর্কিত যে ম্যাথস গুলো আছে, এইখানে অবশ্যই আমার লাগবে তোমার এই আপেক্ষিক গুরুত্বটা জানা। আপেক্ষিক গুরুত্বের অ্যাপ্লিকেশনটাই হচ্ছে, কাজটাই হচ্ছে যে কোনো দ্রব্য বা দ্রবণের ভরকে আয়তনে বা আয়তনকে আমরা ভরে রূপান্তর করব, এটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব সম্পর্কিত বিষয়। এরপরে আছে পিপিএম এবং পিপিবি, এই দুইটা আমরা জানার চেষ্টা করব, সাথে পিপিটি। পিপিএম আমি বলছি পার্টস পার মিলিয়ন, মিলিয়ন মানে 10⁶। এই ক্ষেত্রে ডিরেক্ট যে সূত্র আছে, কনভার্ট আমরা পরে করব, সেটা হচ্ছে দ্রব্যের ভর। ডিরেক্ট সূত্রটা আমরা একটু জানার চেষ্টা করি। দ্রব্যের ভর এটা হচ্ছে গ্রাম এককে ইন্টু 10⁶, যেহেতু মিলিয়ন 10⁶। আর নিচে থাকতে পারে নমুনা বলতে যে কোনো দ্রবণ, নমুনার ভর থাকতে পারে যদি ডাব্লিউ বাই ডাব্লিউ থাকে, অথবা আয়তন থাকতে পারে। যদি ডাব্লিউ বাই ভি হিসেবে থাকে তাহলে আয়তন যেটা যেভাবে থাকে সেটা নিলেই হবে, যদি ডাব্লিউ বাই ডাব্লিউ থাকে তাহলে উপরে দ্রব্যের ভর, নিচে নমুনার ভর। আর যদি ডাব্লিউ বাই ভি হিসেবে থাকে তাহলে উপরে দ্রব্যের ভর আর নিচে হচ্ছে যে নমুনার আয়তন হিসেবে নিব, ইন্টু 10⁶, এটা হচ্ছে পিপিএম। অনুরূপভাবে পিপিবি হচ্ছে সব সেম, শুধু হচ্ছে 10⁹ হবে। মানে এই দ্রব্যের ভর সব সেম বলতে যে এটা দ্রব্যের ভর বা উপরে নিচে যা থাকে, শুধু এখানে চেঞ্জ হচ্ছে 10⁹। আর পিপিটি যদি ট্রিলিয়ন ধরি তাহলে এখানেও একই, সব সেম, এটা হবে 10⁻12। তো পিপিটিটা অত বেশি আসে না, এখন পর্যন্ত দেখিনি। যদি আসে, কারণ ওই যে বললাম কোথাও আমি দেখছি, নেটেও সার্চ দিয়ে দেখছি 1000 আছে, কোথাও ট্রিলিয়ন আছে। সো এটা কনফিউজিং, এই জন্য যে পিপিএম এবং পিপিবি এই দুইটাই বেশি আসে। তো ডিরেক্ট যদি আমরা যে কোনো পরিমাণ থেকে বের করতে হয়, তাহলে দ্রব্যের ভর বাই নমুনার ভর, এই আয়তন বা আয়তন, এটা থেকে ইন্টু 10⁶ বা 10⁹ দিয়ে আমরা গুণ করে আমরা জানার চেষ্টা করব যে বের করব হচ্ছে যে তোমার এই পিপিএম বা পিপিবি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, আসলে কিছু করার নাই। একটা টপিক দেখা যাচ্ছে যে একটা ক্লাসে কাছাকাছি বিষয়গুলো শেষ না করতে পারলে একটু সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমি কয়েকটা অঙ্কের মাধ্যমে কনভার্সন দেখাই আজকের ক্লাস শেষ করব। এটুকু পর্যন্ত হলেই আমাদের মোটামুটি বেশ আগাই যাবে 3টা ক্লাসে। তো আমরা কনভার্সন প্রথমে দেখবো হচ্ছে যে শতকরা এবং মোলারিটি। শতকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা শতকরা থেকে মোলারিটি বা দুই দিকে অ্যারো দিলাম, শতকরা থেকে মোলারিটি বা মোলারিটি থেকে শতকরা থেকে মোলারিটি বা মোলারিটি থেকে শতকরা। তো এটা আমরা দেখব দুই ধরনের কিছু অঙ্কের মাধ্যমে আমরা দেখব। আমরা ছোট ছোট কিছু অঙ্ক দেখব, অঙ্কের মাধ্যমে আমরা বিষয়গুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো, প্রথম অঙ্ক যদি আমি বলি যে 10% ডাব্লিউ বাই ভি, এটা থেকে হচ্ছে মোলারিটি বের করা সবচেয়ে সোজা। HCl এর ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। HCl এর ঘনমাত্রা কিসে? মোলারিটিতে প্রকাশ করো। মোলারিটিতে কত? তো মোলারিটিতে আমরা জানি সূত্র বা সি বাই এস ইকুয়াল টু কি 1000 ডাব্লিউ বাই এমভি। তো এই সূত্রটা আমরা আগেই পড়ছি। তাহলে দেখো 10% ডাব্লিউ বাই ভি এর মানে হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল টু 10 গ্রাম। আমরা আগে বলছি দ্রব্যের ভর, আর দ্রবণের আয়তন হচ্ছে 100 ml। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আর আণবিক ভর হচ্ছে যে, তো জানোই HCl এর হচ্ছে 36.5। তাহলে আমরা এখানে যদি এস এর মানগুলো বসাই, তাহলে 1000 ইন্টু
10/36.5 ইন্টু 100, এটার যে রেজাল্ট হবে তত এম, এটার যেটা রেজাল্ট হবে তত এম, এটাই হচ্ছে যে তোমার এটার রেজাল্ট হবে হচ্ছে 2.7397, বা তোমরা করে দেখো, এটাই হচ্ছে মোলারিটিতে। তো এই ডাব্লু বাই ভি যদি থাকে, ডাব্লু বাই ভি থেকে হচ্ছে সবচেয়ে সোজা, কারণ এই যে দেখো ডাব্লু বাই ভি মোলারিটির সূত্র সরাসরি ডাব্লু বাই ভি আছে, তো এটা ডাব্লু বাই ভি আকারে বসানো খুব সহজ হবে যদি মোলারিটি থাকে। তবে ডাব্লু বাই ভি না থেকে যদি ডাব্লু বাই ডাব্লু থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে আপেক্ষিক গুরুত্বের সহায়তা নিতে হবে। দেখো পরের প্রশ্ন, যদি এরকম থাকে, এটাই যদি থাকে যে 10%, আমরা একটা দিয়েই করতেছি, বিভিন্ন ভাবে আসতে পারে, অন্য যৌগ দিয়ে আসতে পারে, HCl, এটাকে আমরা মোলারিটিতে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? মোলারিটি। আচ্ছা, যদি ডাব্লু বাই ডাব্লু বা ভি বাই ভি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, দ্রবণ বা দ্রবের ওটা উল্লেখ করা থাকবে কার আপেক্ষিক গুরুত্ব। আমি ধরে নিলাম এটা 1.25 আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বগুলো দেয়া থাকবে, এটা মুখস্থ করার কিছু না, অথবা ঘনত্বও দেয়া থাকতে পারে, এত গ্রাম পার এমএল এই হিসেবেও দেয়া থাকতে পারে। একই কাজ যদি সিজিএস এককে ঘনত্ব থাকে অথবা আপেক্ষিক গুরুত্ব থাকে, একই ধরনের কাজ হবে। তাহলে 10% দেখো, 10% ডাব্লু বাই ভি HCl। এখন দেখো এই ডাব্লু বাই ভি আমরা এটার সাথে তুলনা করি, এটা হচ্ছে আমাদের জন্য স্ট্যান্ডার্ড ডাব্লু বাই ভি। তাহলে এটার উপরে ডাব্লুটা মিল আছে, কিন্তু নিচেরটা ভি হওয়ার দরকার, আছে ডাব্লু। তাহলে দ্রবণের ভর আছে, তাহলে দ্রবণের আয়তন নির্ণয় করতে হবে। তাহলে দেখো HCl দ্রবণের আগু দেয়া আছে, তাহলে আমরা জানি আপেক্ষিক গুরুত্ব বা আগু যেই বলে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। আমার দরকার হচ্ছে দ্রবণের আয়তন, তাহলে আয়তন ভি ইকুয়াল টু আয়তন, দেখো আয়তন ভি ইকুয়াল টু কি? ভর হচ্ছে যে 10% মানে কি 10/100। তাহলে এটা ব্যাখ্যা আগেই দিছি আমি, যে এখানে ভর হবে 100 গ্রাম, তাহলে 100 ডিভাইডেড বাই তোমার আপেক্ষিক গুরুত্ব 1.25, তাহলে আয়তন হয়ে গেলে এটার অ্যান্সার হবে 80 ml। 80 ml এটার অ্যান্সার হবে। তাহলে তার মানে কি, যেটা ভর ছিল 100 গ্রাম, সেটা যখন আয়তন, এটা কিন্তু আমি আগেই বলছি একমাত্র পানিকেই শুধুমাত্র ডিরেক্টলি ভরকে আয়তনে কনভার্ট করা যায়। তাহলে এখানে আয়তন হয়ে গেল তোমার 80 ml, 80 ml হয়ে গেল, তার মানে ভি পেয়ে গেলাম। এখন আমাদের জন্য আর কোনো সমস্যা নেই, আমরা সি বাই এস ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এমভি আমরা বসাইতে পারবো। তাহলে 1000 ইন্টু ভর তো 10ই ছিল, ভর আমরা কনভার্ট করি নাই, 36.5 ছিল, আর এখানে আয়তন হচ্ছে যে 80 হয়ে গেল। যেটা ভর ছিল 100 গ্রাম ভর ছিল আমাদের অঙ্কে, সেটাকে আমরা আয়তন হিসেবে 80 ml কনভার্ট করলাম, এবং এর অ্যান্সার হবে 3.4246 m। এটা হবে হচ্ছে যে আমরা যদি এটা পরিমাপ করি। আচ্ছা, এরপরে আমরা যদি ভি বাই ভি থেকে পরিমাপ করি বা বের করার চেষ্টা করি, আবার দেখো যে 10% ভি বাই ভি যদি থাকে, 10% ভি বাই ভি HCl, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আগেই বলছি যে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যে ডাব্লু বাই ভি, স্ট্যান্ডার্ড হচ্ছে ডাব্লু বাই ভি। তার মানে ভিটা নিচেরটা মিল আছে, বাট উপরেরটা মিল নাই, উপরে হচ্ছে দরকার হচ্ছে কি ডাব্লু, তার মানে দ্রবেরটা চেঞ্জ করার দরকার। হ্যাঁ, তাহলে এটা মোলারিটিতে কত, যদি এরকম আসে মোলারিটিতে কত, সেই ক্ষেত্রে অবশ্যই HCl দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। ধরো HCl দ্রবের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে, তো এটা আমি ধরে যে 1.25 দ্রবণ বা দ্রবণ, এটার মান এক্স্যাক্টলি 1.25 হয়তো না, বাট আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ধরে নিচ্ছি আর কি। ধরো 1.25 এক্স্যাক্টলি কত এটা দেয়া থাকবে বইয়ে বা নেটে সার্চ দিলেও পাবা, জাস্ট আমি ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার দরকার হচ্ছে দ্রবের ভর। তাহলে দ্রবের ভর ইকুয়াল টু আমরা কি জানি, দ্রবের ভর ডাব্লু ইকুয়াল টু দ্রবের আয়তন। আয়তন যদি আগের সূত্র তো আমরা জানি যে আয়তন ইন্টু আগু, আয়তনকে যদি আমরা আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ করি, তাহলে এখানে আয়তন আছে তোমার 10 ml, এটাকে যদি 1.25 দিয়ে গুণ করে, এটা কত হবে 12.5, এটা গ্রাম। তাহলে হয়ে গেল। এরপরে তুমি সূত্রে বসাও, সি বাই এস ইকুয়াল টু 1000 ইন্টু 12.5, এটা ডাব্লু বাই এমভি, এম হচ্ছে 36.5 ইন্টু ভিটা তো 100ই ছিল যেহেতু ডাব্লু বাই ভি, এত এম, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা আমরা হচ্ছে কনভার্ট করা দেখলাম যে 3 ধরনের শতকরা পরিমাণ থেকে আমরা মোলারিটিতে কনভার্সন দেখলাম। এখন আমরা দেখব মোলারিটি থেকে শতকরা। মোলারিটি থেকে কিভাবে শতকরায় রূপান্তর করা যায়। মোলারিটি থেকে শতকরা, যদি একটা প্রশ্ন আমরা ধরি, তো 0.5 m HCl কে শতকরায় প্রকাশ করো। বিভিন্ন ভাবে করা যায়, শতকরায় প্রকাশ করো। শতকরা যদি কিছু না বলা থাকে, আমি বলে দিলাম যে শতকরা যদি কোনো কিছু বলা না থাকে, তুমি সহজটাই ধরবা, ডাব্লু বাই ভি। ওরা যেহেতু চালাকি করছে, আমরা ধরার সময় সহজটা ধরে নিব, ডাব্লু বাই ভিটাই আমরা বের করবো। এটা বিভিন্ন ভাবে করতে পারি, অনেক নিয়ম আছে, যেমন এস ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এমবি, এখান থেকে শুধু ডাব্লু বাই ভিটাও বের করা যায়, আবার নর্মাল ভেঙেও করা যায়। আমি একটু ভেঙে করা দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন ধরো 0.5 m যদি আমরা সলিউশনে যাই, তাহলে এটা হচ্ছে 0.5 m, তার মানে হচ্ছে 0.5, আমি এর আগে লিখি নেই, এম মানে হচ্ছে যে মোল পার লিটার, এটা আমরা ধরতে পারি। আবার 0.5 এই মোলটাকে যদি আমরা আণবিক ভর দিয়ে গুণ করি, আণবিক ভর দিয়ে গুণ করলে, যে কোনো মোলকে আণবিক ভর দিয়ে গুণ করলে কি হয়ে যায়, গ্রাম পার লিটার। তার মানে এটা তোমার যেটা এটার অ্যান্সার হবে
এটার অ্যান্সার হবে 18.25 গ্রাম পার লিটার। আবার এটাকে আমরা পার্সেন্টেজ মানে কি শতকরা, শতকরা মানে হচ্ছে 100-তে কত, 100 ml কত। আমরা শতকরার প্রত্যেকটা ব্যাখ্যায় দেখছি যে 100-তে কত। হ্যাঁ, তো সেক্ষেত্রে W/V মানে 100 ml কত, তাহলে 1 লিটার মানে 1000 ml। তাহলে এটাকে যদি আবার 10 দিয়ে ভাগ দেই, ধরো 18.25, এটাকে যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে যে গ্রাম পার 100 ml। তার মানে 1000 ml যা ছিল আবার 10 দিয়ে ভাগ দিলে সেটা হয়ে গেল 100 ml। তার মানে এটা হলো 1.825 গ্রাম পার 100 ml। এটাই হচ্ছে যে পার্সেন্টেজ। অতএব অ্যান্সার, আমরা অ্যান্সার লিখতে পারি যে 1.2825% W/V। তার মানে হচ্ছে যে 100 ml 1.825 গ্রাম। হ্যাঁ, এইভাবে আমরা বের করতে পারি, জাস্ট ভেঙে ভেঙে বের করতে পারি। এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদের আমি একটু দেখালাম। ওই যে বললাম যে মোলারিটির সূত্র দিয়েও আমরা W/V বের করতে পারতাম। এখন তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে মোলারিটি থেকে কিভাবে পিপিএম, মোলারিটি থেকে পিপিএম বা পিপিবি বা এটার ছোটখাটো একটু সূত্র শিখাই, এটা তোমরা বাসায় একটু চেষ্টা করবে। মোলারিটি থেকে পিপিএম বা পিপিবি, এটার সূত্র হলো x = cm বা sm × 10⁻³ এটা হচ্ছে যে পিপিএম এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে এক্সটা হচ্ছে পিপিএম, মনে রাখবা। এখানে সিটা হচ্ছে মোলারিটি, আর এমটা হচ্ছে কি আণবিক ভর, এমটা হচ্ছে যে আণবিক ভর। আবার পিপিবির ক্ষেত্রে আমরা একই সূত্র অ্যাপ্লাই করতে পারি, x = cm × 10⁶, তখন এক্সটা হচ্ছে পিপিবি। এই সূত্র অ্যাপ্লাই করলেই হবে, ভেঙে করা লাগবে না। এখানে সূত্র অ্যাপ্লাই করে করাটাই সহজ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। সিটা হচ্ছে মোলারিটি এবং এমটা হচ্ছে আণবিক ভর। তাহলে দেখলাম যে এই রিলেশনটা আমরা মনে রাখবো, x = cm × 10⁻³। যদি 3 হয় তাহলে এক্সট্রা পিপিএম হবে, আর যদি 6 হয় এক্সট্রা পিপিবি হবে। এখন যদি মোলারিটিকে পিপিএম এ কনভার্ট করতে বলে তাহলে সি এর মান বসে আমরা এক্সট্রা বের করব, আর যদি পিপিএম থেকে মোলারিটি বলে তাহলে এক্স এর মান বসায় সি এর মানটা বের করব। সি বা এস আবারও বলতেছি, দুইটাই হইতে পারে, বের করে আমরা মোলারিটি বা পিপিএম বের করব। আচ্ছা, এখন যদি তোমাদের সরাসরি বলে যে শতকরা থেকে পিপিএম, শতকরা থেকে তুমি যদি পিপিএম বা পিপিবি বলে, ধরো শতকরা থেকে পিপিএম, এটা ঐকিক নিয়মে করা যায়, শর্টেও করা যায়। তবে আমি প্রিফার করি 2 স্টেপে যদি আমরা করি। আমি যে 2 স্টেপ শিখাইলাম, যে 2টা স্টেপ আমি শিখাইলাম যে শতকরা থেকে পিপিএম, তাহলে আমরা প্রথমে কি করব, শতকরা থেকে কি করব, মোলারিটি। ফার্স্ট স্টেপ শতকরা থেকে মোলারিটি, দেন এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর স্টেপে আমরা এই মোলারিটিকে, যেহেতু শতকরা থেকে পিপিএম একবারে বলছে, তো শতকরা থেকে মোলারিটি, দেন 2 নম্বরে হচ্ছে মোলারিটি থেকে আমরা পিপিএম, এই 2 স্টেপে কনভার্ট করব। 2 স্টেপে কনভার্ট করা শেখাটাই, আমি আবারও বলতেছি, একবারেও করা যায়, ঐকিক নিয়মে করা যায়, কিন্তু 2 স্টেপে কনভার্ট করা শেখাটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হলো যে অনেক সময় মোলারিটি, যে কোনো সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে আমি দেখছি যে মোলারিটিটা আবার গতে হয়তো শতকরা থেকে পিপিএম বের করতে বলছে, বাট ঘতে আবার এই শতকরা থেকে মোলারিটিটা বের করে ঘয়ের অঙ্ক করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। এই জন্য এইভাবে 2 স্টেপে করাটাকে আমি প্রিফার করি, এটাই ভালো হবে তোমাদের জন্য। মোটামুটি বিভিন্ন এককের কনভার্সন শেষ। আমি শেষ করছি এটি দিয়ে যে একটা HW, যে এই ধরনের কনভার্সন খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে এমসিকিউ আসে এবং গতে প্রয়োগমূলক 3 মার্কসের অহরহ বোর্ডে আমি দেখছি যে এই ধরনের কনভার্সন গুলো আসে, খুব প্রায়শই আসে। তো দেখো একটা HWটা করার চেষ্টা করবা যে বই থেকে এই ধরনের আরো অঙ্ক আছে, অঙ্কগুলো করার চেষ্টা করবে। HW দেখো যে ল্যাবরেটরিতে রিয়েজেন্ট বোতলের গায়ে আপেক্ষিক গুরুত্ব লেখা আছে এত, এবং 26% W/W HCl লেখা আছে। আচ্ছা, তাহলে 26% W/W HCl এবং আপেক্ষিক গুরুত্ব 1.25, এটাকে আমরা কিসে, মোলার ঘনমাত্রায় কনভার্ট করব। আবার শতকরা W/V তে কনভার্ট করবে এবং পিপিএম এককে। আশা করি যে আমি যতটুকু লেকচার দিলাম তার ভিতর থেকে এই HWটা তোমরা করতে পারবে। খুব ছোট একটা অঙ্ক, যদি লেকচার ভালো করে বুঝে থাকো। না বুঝলে তো অবশ্যই প্রশ্ন করবা, না বোঝার আগে অবশ্যই লেকচারটা দ্বিতীয়বার দেখবা, তারপরে যদি না বুঝে তখন প্রশ্ন করবা যে ল্যাবরেটরিতে HCl, দ্যাট মিনস এত আপেক্ষিক গুরুত্ব এবং আপেক্ষিক গুরুত্ব 1.25 এবং এত W/W পার্সেন্টেজ, সেটাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে, W/V তে কনভার্ট করতে হবে এবং পিপিএম এ কনভার্ট করতে হবে। তো এই 3টা কনভার্সন আমরা করার চেষ্টা করবো, এটাই তোমাদের জন্য HW। যাই হোক, আজকে অনেক কষ্ট করলাম, অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে তোমরা ক্লাসটা করছো। একই টপিক একসাথে শেষ না করলে এইটুকুর জন্য আবার আরেকদিন তার সাথে আবার অন্য টপিকে চলে যাওয়া, এটা আসলে ভালো হতো না। এই জন্য আমি একটু বেশি সময় নিয়ে এটা শেষ করলাম। তো সবাই এখন পর্যন্ত সুস্থ আছো আশা করি, এবং আগামী ক্লাসেও তোমরা সুস্থভাবে, ফ্রেশ মনে এবং ভালো মনে এবং পড়ার আগ্রহ নিয়ে, জানার আগ্রহ নিয়ে, শেখার আগ্রহ নিয়ে তোমরা ক্লাসে আসার চেষ্টা করবা, ক্লাস করার চেষ্টা করবা এবং ক্লাস লেকচারগুলো ফলো করবা। এবং যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবা অথবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা। এই আশাবাদ ব্যক্ত করে আজকের 3য় ক্লাসটা আমরা শেষ করছি। সকলকে অসংখ্য 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 ধন্যবাদ এই দীর্ঘ সময় ধরে আমার সাথে ক্লাস করার জন্য।